একজন লোক যখন এভাবে অ্যারেস্ট হলো সেটি কিন্তু গত বছরের আগস্টের পরে, তারপরে সে অ্যারেস্ট হলো, সে এক জায়গায় থ্রেট করলো, চাঁদা চাইলো, সে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য। আমি কিন্তু এটা আপনাকে খুব ক্লিয়ারলি বলতে চাই। তার আবার এখানে আইটি ফার্ম আছে, সে আবার বেসিসি এর মেম্বার। তো ধরলো, তার ব্যাকগ্রাউন্ড চেক করলো না, আবার সে বেরিয়ে গেল। বিষয়টা কি এতই সহজ মনে হয় আপনার কাছে? এটাই তো বললাম আপনার, যে ফ্যাসিবাদী আমলের যে নেটওয়ার্ক, এই নেটওয়ার্কটা তো যায় নাই। আওয়ামী ফ্যাসিবাদের বাস্তবতা যেটা হয়েছে যে উইদাউট হাসিনা ওই ফ্যাসিবাদটা এখনও টিকে আছে, পুরো কাঠামোতে টিকে আছে। আমাদের প্রশাসনিক প্রত্যেকটা জায়গাতে যেই লেভেলের ক্লিনিং অপারেশন করা প্রয়োজন ছিল সেটা তো করে না এই সরকার। এবং এই সরকারের যদি আগামী দিনের ইতিহাসে কখনো ব্যর্থতার ইতিহাস লিখতে হয় তাহলে এই জায়গাগুলো অবশ্যই আসবে। ইতিহাস তো প্রথম থেকে লিখতে হবে। দুদক নিয়ে কি করছে? কটা লোককে ধরছে? ১/১১ দুদক। আর এই সরকারের দুদক কে এক হলো? তো ১/১১ দুদক 5 বছরের শাসনামল ওইভাবে করছে, আর 15 বছরের শাসনামল। আপনি ধরে নিন যদি দুর্নীতি হয়ে থাকে, তো 15 বছরের দুর্নীতি আর ভয়াবহ হতো। তো তাহলে সেখানে কি করছে এই সরকার? কিচ্ছু করেনি। এবং দেখেন, ব্যর্থ একটা সরকার। আমরা তুরস্কের এক্সাম্পলটা দেই, যে এরদোয়ানে যখন আপনার দায়িত্বে, এখনও দায়িত্বে আছে, প্রধানমন্ত্রী থাকা অবস্থায় 2016 সালে একটা কু হয়, আপনার ম্যাসিভ কু হয়। 217 অথবা 231-এর মতো মানুষ মারা যায়, শহীদ হন। এবং তিনি খুব সাহসিকতার সাথে নিজে ফেস টাইমে লাইভ করে এসে বিমান নিয়ে এয়ারপোর্টে নেমেছেন, এবং তার মানে প্লেন পর্যন্ত কয়েকবার ওই যারা কু করছে তাদের মিসাইলের মুখোমুখি হয়ে গেছে। মানে সে প্রচণ্ড মৃত্যুর ঝুঁকি নিয়ে এসছেন। এবং সেইটার পরবর্তীতে উনি কী দেখেন, গোয়েন্দা সংস্থা, ওনাদের MIT বলে, তার গোয়েন্দা সংস্থার 8000+ স্টাফকে 24 ঘন্টার ভিতরে বিদায় করে দিয়েছেন। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। আপনি যদি একটা বড় পরিবর্তনকে ধারণ করতে চান এবং চান যে এই কাজগুলো যেন আর না হয়, আপনি যে জায়গাতে সবচেয়ে বেশি অথরিটি এস্টাবলিশ করা দরকার ছিল সেটা হচ্ছে আমাদের সিভিল মিলিটারি ব্যুরোক্রেসিতে, যেটা এই আমলাতন্ত্রের ভিতরে এই ক্লিনিং অপারেশন এই সরকার করতে পারে নাই। আমাদের আইন শৃঙ্খলা বাহিনী, আমাদের গোয়েন্দা সংস্থাগুলো, এগুলোই তো আপনার আর্মস, রাষ্ট্র পরিচালনা করবার। এই হাতগুলো পরিষ্কার পরিচ্ছন্ন না করে আপনি রাষ্ট্রকে সংস্কার করা, পরিচ্ছন্নর আলাপ মাসের পর মাস করেছেন। শুধুই কি তারা, একটু আগেই তো পাপি আপা বললেন যে মানে আমি ঠিক অঙ্কগুলা মেলাতে পারছি না, শুধুমাত্র আওয়ামী লীগই তো নির্বাচন বানচাল চায় না, নির্বাচন বানচাল নির্বাচন চায় না এমন আরো দল রয়েছে। তো দল না, মানে এলিমেন্ট আছে, উপকরণ আছে প্রশাসনের ভিতরে। আওয়ামী ফ্যাসিবাদের যে উপকরণ আছে, এই উপকরণগুলো তো প্রশাসনের বিভিন্ন জায়গায় এখনো আছে, এবং তারাই তো নির্বাচন করবে। তাহলে দল নির্বাচন চায় না এমন অবস্থান নাই, যেটা আমি মনে করি না। আমার জায়গা থেকে আমি মনে করি না যে কেউ নির্বাচন চায় না অথবা নির্বাচন বানচাল করতে চায়, এইটা আমি এখন মনে করি না। ক্লিয়ার। তাহলে কি দাঁড়ালো, এই যে লোকটা, আমি একটু এই ভিডিও ফুটেজটা যদি দেখানো যায়, একটা ট্রেনের ছবি দেখেন যেটা সম্প্রতি ভাইরাল হয়েছে, আমরা দেখাতে পারবো? দেখেন দেখেন, আমি এটা নিয়ে কাজ হচ্ছে, আমি একটু জানাই। এই ছবিটা দেখবেন, এই ছবিটা, এই ফুটেজটা ভাইরাল এবং অলরেডি এটা টেকেন, এবং এই ভিডিওটা ফেক না। এই ট্রেনটা যাচ্ছে সিলেট। হুইসি, আপনি একটা খেয়াল করেন যে এই ট্রেনটা যাচ্ছে সিলেট ঘটনার পরপরই। এবং তাহলে এই যে আমি বললাম যে তাহলে কি দাঁড়ালো, নির্বাচন তাহলে কারা চায় না? আপনি খেয়াল করেন যে এটি ভিডিও, তার ছবি, চেহারা মুহূর্তের ভিতরে ভাইরাল হয়ে গেল। তাহলে কি সিকিউরিটি ব্যবস্থা নিল পুলিশ বা রাষ্ট্র, একটু বলেন। এবং শুধু তাই না, বলা হচ্ছে সে ভারতে পালিয়ে গেছে। মানে এটারও আগে থেকে আপনি দেখবেন এই ধরনের একটা ঘটনা ঘটলে, আমরা বাইরে, আমি অ্যাটলিস্ট লন্ডনের এক্সপিরিয়েন্স জানি, পশ্চিমের এক্সপিরিয়েন্সগুলো জানি, তারা একটা ইমার্জেন্সি ব্রিফিং রুম করে এবং প্রতি কয়েক ঘন্টা পর পর তারা দেশকে আশ্বস্ত করে, আপডেট করে যে আমরা আসলে কি করছি কি করছি না। আমি এখন পর্যন্ত ডিএমপির পক্ষ থেকে কোনো অফিসিয়াল ব্রিফিং দেখি নাই যে তারা রেগুলার জাতিকে আপডেট করছে। এবং পত্রিকায় তথ্যগুলো যদি আপনি এক পত্রিকার সাথে আর এক পত্রিকার সাথে মিলান, দেখবেন আপডেটগুলো মিলছে না। সে যেটা বলছে আর সে যেটা বলছে, এক পত্রিকায় বলছে হাদিকে সিঙ্গাপুর নিচ্ছে, আরেক জায়গায় দেখলাম তাকে থাইল্যান্ডে নেবার সিদ্ধান্ত হয়েছে। দুটাই আধা ঘন্টার আগের সংবাদ। তাহলে প্রশ্ন হচ্ছে এই যে ব্রিফিং আপডেটের প্রবলেম আছে। দ্বিতীয়ত দেখেন, আইডেন্টিফাই করবার ক্ষেত্রে আমাদের গোয়েন্দা সংস্থাগুলোর থেকেও দেখবেন ফেসবুক কেন্দ্রিক বিভিন্ন জায়গা, বিভিন্ন আইডি কিন্তু আরও প্রম্পট কাজ করেছে,
যে সে কে, তার দলীয় পরিচয় কি, তার মোটরসাইকেলের নাম্বার, এইটা সেটা ভিডিও ফুটেজ কালেক্ট করা, তাহলে আমাদের এজেন্সিগুলো মনে হচ্ছে পরিকল্পিতভাবে কাজ স্লো করে দিয়েছে। মানে মনে হচ্ছে তারা এই কাজটা করতে দিচ্ছে যেন দেশে একটা অরাজকতা তৈরি হয়। এজেন্সির ভিতরে একটা এলিমেন্ট আছে, তারা চাচ্ছে কোনো রকম এখানে একটা অরাজকতা তৈরি হয়, যারা যেহেতু আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে এই দুঃখ কষ্ট তারা মেনে নিতে পারছে না। এবং এইটাই স্যাডলি আমাদের উপদেষ্টাদের মাথায় ঢুকতেছে না যে রাষ্ট্র এইভাবে চলতে পারবে না। বলছেন এজেন্সির অ্যাক্টিভিটি সম্পর্কে পরিষদ জানে না, উপদেষ্টা পরিষদ জানে না? ওয়েল, জানলে তো অ্যাকশনে যাওয়ার কথা। প্রশ্ন হচ্ছে আমার খিদা লাগছে, আমি খাচ্ছি না, মানে তো আমার প্রবলেম আছে। আপনার কথা থেকে জানছে না, আরো আগে বলছেন না এজেন্সিতে এদের আউট অফ কন্ট্রোল, এরা কিভাবে কন্ট্রোল করতে হয় সেন্স। আপনি কেন out of control বলছেন না? আপনি control বলছেন না কেন? জানতে হবে তো, কন্ট্রোল করা তো জানতে না হবে। না, আপনি আনকন্ট্রোল বলছেন কেন? মানে আপনি তো একটু আগেই বলছেন প্রশাসনের ভিতরে, তাহলে উপদেষ্টা পরিষদের ভিতরে কি আছে আমি সেটা জানতে চাই। কোনো যোগ্যতাই নাই, বললামই তো, অথর্ব ওয়ার্ড। এটাকে পুরো অযোগ্য বলবেন ব্যারিস্টার ফুয়াদ? তারপর আরেকটা কথা আমি ফুয়াদ একটু ইন্টারফেয়ার করি। অযোগ্যতাই শুধু যে মোটরসাইকেলওয়ালা যে ছেলেটাকে ধরলো মোটরসাইকেল, আপনি তার জীবন বৃত্তান্ত আমি যেটা দেখলাম, যে তার বাবার সাথে 40 বছর আগে তার মায়ের ডিভোর্স হয়েছে এবং তার মা মানুষের বাসায় কাজ করে খাইছে। সে একটা রাজমিস্ত্রির কাজ করে, তো হঠাৎ করে রাজমিস্ত্রি কন্ট্রাক্টর হয় কেমনে, এটা তো আর মাথায় আসলো না। হেড মিস্ত্রি হতে পারে, কন্ট্রাক্টর হয় কিভাবে? চাঁপাইনবাবগঞ্জের অধিকাংশ মানুষ রাজমিস্ত্রি, কাঠমিস্ত্রি, রং মিস্ত্রি হিসেবে শুধু বাংলাদেশে না মধ্যপ্রাচ্যেও এগুলো কাজ তারা এই পেশার সাথে জড়িত এবং তারা তাদের না, আমি ওই পয়েন্টে আসতে চাই, আমি একটু ওই পয়েন্টে আসতে চাই। কন্ট্রাক্টর হলো কিভাবে সে? আমি সেই পয়েন্টে আসতে চাই। আপনি বলছেন যে অযোগ্যতা, আমি প্রশ্ন করছি শুধুই কি অযোগ্যতা? এটা তো বারবার বলে আসছেন। মানে ব্যারিস্টার ফুয়াদ আপনার কাছে এটা কি এর শুধুই চেয়ে অযোগ্যতা? খারাপ ভাষায় তো আর বলা মানে যাচ্ছে সে না কোনো কাউকে। পার্টি হতে পারে না, মানে সে তার কি অন্য কোনো রোল থাকতে না, পারে লোক কি? থাকতে পারে, তারা স্থায়ী হতে চায়, তারা যে কোনো ভাবে নির্বাচন বানচাল হলে তারা পার্মানেন্ট হবে, আরো বেশি দিন থাকবে, তাদের থাকার ইচ্ছাটা, তাদের থাকার স্বপ্নটা, মুখে মুখে ভোটের কথা বলে, কিন্তু বডি ল্যাঙ্গুয়েজ, তারপরে তাদের প্রস্তুতি ভোটের সপক্ষে আমি কিচ্ছু দেখি নাই। ব্যারিস্টার কিচ্ছু ফুয়াদ দেখি যদি নাই। একটু বলতেন। আমি পার্সোনালি প্রধান উপদেষ্টাকে মনে করি সে আসলে একটা ভালো নির্বাচন দিয়ে চলে যেতে চায়। সে যথেষ্ট ক্লান্ত এবং এই দায়িত্ব সে আসলে আর নিতে চাচ্ছে না। এবং উপদেষ্টা পরিষদের অধিকাংশ সদস্যকে আমার তাই মনে হয়েছে যে ওনারা আসলে এই দায়িত্ব কন্টিনিউ করতে চান না। ব্যক্তিগতভাবে আপা যেটা বলেছে, কারো কারো মধ্যে মনের ভিতরে এই খায়েশ থাকতে পারে। ক্ষমতা তো একটা মানে একটা মারাত্মক ভ্রান্তির একটা জিনিস, এটা কেউই ছাড়তে চায় না। তো সেই জায়গায় কোনো কোনো উপদেষ্টার মধ্যে এটা থাকতে চায়, বাট অধিকাংশ উপদেষ্টাকে আমার সেটা মনে হয়নি। গভর্নেন্স একটা স্কিল, রাষ্ট্র শাসন করতে পারা, দেশ শাসন করতে পারা, ক্ষমতার ভরকেন্দ্রগুলোকে নিয়ন্ত্রণে রাখা, অথরিটি এস্টাবলিশ করতে পারা, এইটা একটা ক্যাপাসিটির বিষয়। এইটা রাষ্ট্র আকারে আমাদের অধিকাংশ রাজনৈতিক দলগুলোও জানে না যে কিভাবে গভর্ন করতে হয়। গভর্ন করতে পারে না বলেই তো রাষ্ট্র ফেল করেছে বারবার। রাষ্ট্রে অগণতান্ত্রিক শক্তিরা বারবার ফিরে আসছে, বারবার কু হয়েছে, কাউন্টার কু হয়েছে, 111 আসছে, কেয়ারটেকার গভর্নমেন্ট লাগছে, আমাদেরকে একটা রাজনৈতিক সেটেলমেন্ট আমরা করতে পারি নাই। তো ওভারঅল আমাদের রাষ্ট্র গভর্ন করার ক্যাপাসিটিতে সিরিয়াস ঘাটতি আমরা আছে। শুনবো। আমি একটু ওনার সাথে জি, সংক্ষেপে বলবেন। আমি ওনার সাথে একটু দ্বিমত পোষণ করি যে ডক্টর ইউনূস ক্ষমতা থাকতে চায় না, এটা আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি না। যে ভদ্রলোক 80 ঊর্ধ্বে একটা ভদ্রলোক গ্রামীণ ব্যাংকই ছাড়তে চায় নাই, তাকে জোর করে ওখানে ছাড়ানো হয়েছে এবং গ্রামীণ ব্যাংকের অনেক লোককে তার এই দপ্তরে সে পুনর্বাসিত করছে এবং স্বাস্থ্য উপদেষ্টা পর্যন্ত তার সাথে গ্রামীণ ব্যাংকে একসাথে তাদের ওই উদ্যোক্তা হিসেবে কাজ করেছে। এবং আমার চাঁপাইনবাবগঞ্জে গ্রামীণ ব্যাংকে কাজ করতো, তাকে উনি ওনার উপদেষ্টা পরিষদের তার অফিসে চাকরি দিছে এবং সেইখান থেকে একটা বিশেষ সংগঠনের সাথে সেই ছেলেটি জড়িত এবং সে রাত 3টার সময় ডিসি একটাকে 15 দিন আগে যেই ডিসি গেছে তাকে রাত 3টার সময় নিয়ে আসতেছে ঢাকায়, হ্যান্ডওভার করতেছে আর একজন 15 দিনের মাথায়। এবং এই এরা যে কি প্রভাবশালী, তার দপ্তরের যে চক্রটা আছে এবং এই যে লটারি মটারি বলছে এগুলো সব ভুয়া, তার সামনে লটারি হয়েছে, ওই উপদেষ্টার দপ্তর থেকে এই সমস্ত কিছু হয়েছে। আমরা যেহেতু আমি ব্যক্তিগতভাবে কয়েকটা নির্বাচনী এলাকার সাথে জড়িত এবং খোঁজ খবর আমি রাখি, স্পেসিফিক আমার কাছে তথ্য আছে যে তার দপ্তর থেকে এগুলো মুখ্য সচিব সিরাজুল সাহেবকে দেওয়া হয়েছে, যার কারণে সিরাজুল সাহেব কারো ফোনও করেনি, ধরেনি, কোনো কথাও শুনেনি এবং এই ধরনের একটা দলীয় মাইন্ডেড ডিসিকে কেন দেওয়া হলো এই নিয়ে শুনবো আমরা।